আজকাল প্যাসিভ ইনকাম নিয়ে প্রচুর কথা হয় তাই না? হ্যাঁ, মানে সহজে আয়ের একটা ধারণা। হ্যাঁ, সবখানেই। ইউটিউব, ফেসবুক, মনে হয় সবাই এটাই খুঁজছে। কিন্তু চার্লি মাঙ্গার মানে ওয়ারেন বাফেটের যিনি পার্টনার ছিলেন দীর্ঘদিন, তার আইডিয়াটা নাকি বেশ অন্যরকম ছিল এই ব্যাপারে। একদম অন্যরকম। বেশ কঠোরও বলতে পারেন, বাস্তববাদী। আমরা আজ ওই বিষয়টা একটু গভীরে দেখব। একটা ইউটিউব চ্যানেল আছে, দ্য র্যাশনাল ইনভেস্টর, ওখানকার একটা ভিডিওর তথ্যের উপর ভিত্তি করে। আচ্ছা। আমাদের লক্ষ্য হলো মাঙ্গারের আসল কথাটা বোঝা, মানে এই যে সহজে আয়ের লোভনীয় সব আইডিয়া, এগুলোর বাইরে গিয়ে সত্যিকারের মানে টেকসই প্যাসিভ ইনকাম কিভাবে হয় মাঙ্গারের চোখে সেটা দেখা। ঠিক। মাঙ্গার তো এইসব এই বিনা পরিশ্রমে আয় এর ধারণাকে এক কথায় উড়িয়ে দিতেন। তাই কি বলতেন তিনি? তিনি বলতেন এগুলো আসলে ফাঁদ, পুরনো দিনের মতো আর কি। আগে যেমন লোকের সোনা নেই, অথচ সোনার খনি বেচত। হ্যাঁ, ঠিক। এখনও তাই, শুধু ফর্মটা পাল্টেছে। এখন হয়তো কোনো অনলাইন কোর্স বা ক্রিপ্টো নিয়ে বিশাল স্বপ্ন দেখানো। অথবা অটোমেটেড ট্রেডিং বট, যা আপনাকে এমনি এমনি ধনী করে দেবে। একদম। মাঙ্গারের মূল কথাটা ছিল, যদি কিছু শুনে মনে হয় যে এটা সত্যি হওয়ার জন্য একটু বেশি সহজ, হ্যাঁ, তাহলে সম্ভবত ওটা সত্যি নয়। সিম্পল, ধনী হওয়ার কোনো শর্টকাট নেই। এটাই তো। মাঙ্গার বলতেন না যে মানুষ আসলে কিছু না করেই সব পেতে চায়? হ্যাঁ, বলতেন। আর এটাও বলতেন যে এটা কখনোই সম্ভব ছিল না। তাহলে যদি প্যাসিভ ইনকাম সহজে বা কিছু না করে আয় না হয়, তাহলে মাঙ্গারের কাছে এটার মানে কি ছিল? দেখুন, মাঙ্গারের কাছে প্যাসিভ ইনকাম কোনো ট্রিক বা কৌশল নয়। এর আসল ভিত্তি হল উৎপাদনশীল অ্যাসেট বা সম্পদের মালিকানা। মালিকানা? কিসের মালিকানা? আসল ব্যবসার, মানে এমন কিছুর মালিক হওয়া যা আপনার হয়ে আজ করে, আয় তৈরি করে। একটা ভালো কোম্পানি ধরুন। আচ্ছা। কিন্তু এই মালিকানা পেতে গেলে ৩টে জিনিস লাগে। কি কি? ১. যথেষ্ট ক্যাপিটাল বা পুঁজি। ২. প্রচুর ধৈর্য। আর ৩. কঠিন ডিসিপ্লিন বা শৃঙ্খলা। পুঁজি, ধৈর্য আর শৃঙ্খলা। আর মাঙ্গার মনে করতেন এই ৩টের কম্বিনেশন বেশিরভাগ লোকের মধ্যেই নেই। সেই কারণেই কি তিনি বলতেন যে সবচেয়ে সহজ কৌশলটা চোখের সামনে থাকলেও কেউ ব্যবহার করে না? ঠিক তাই। বলতেন প্রায় ১০০ বছর ধরে কৌশলটা আছে, কিন্তু মানুষ হয় অধৈর্য, নয়তো লোভী, নয়তো নতুন চকচকে জিনিসের পেছনে ছোটে। আচ্ছা, এই যে বললেন উৎপাদনশীল সম্পদ, মাঙ্গার কোন ধরনের ব্যবসার কথা বলতেন, উদাহরণ হিসেবে? তিনি সবসময় সেই সব ব্যবসার কথা বলতেন যেগুলো আসল লাভ করে, মানে রিয়েল প্রফিট, আর যেগুলোর চাহিদা বাজারের অবস্থা বা সুদের হারের উপর খুব একটা নির্ভর করে না। যেমন? যেমন ধরুন টুথপেস্ট, বা ধরুন বিদ্যুৎ, খাবার, জরুরি ওষুধ। ও আচ্ছা, যেগুলো মানুষের লাগবেই। একদম। তার খুব পছন্দের উদাহরণ ছিল কোকাকোলা, বা ধরুন সিজ ক্যান্ডিজ। কোকাকোলা, হ্যাঁ। মন্দা এলেও তো লোকে কোক খাওয়া বন্ধ করে না। ঠিক। এইরকম টেকসই ব্যবসার লম্বা সময়ের জন্য মালিক হয়ে থাকা, এটাই আসল প্যাসিভ ইনকাম। আর এখানেই তার ওই বিখ্যাত কথাটা আসে। কোনটা? ডিসিপ্লিনড ইনডিফারেন্স, মানে শৃঙ্খলাবদ্ধ উদাসীনতা। ডিসিপ্লিনড ইনডিফারেন্স। ইন্টারেস্টিং তো। এর মানে কি? কিছু না করাটাই ঠিক কাজ? অনেক সময় যখন পরিস্থিতি বলে যে চুপ করে থাকাই ভালো, তখন সেই স্থির থাকার ক্ষমতা, এটা কিন্তু কঠিন। হ্যাঁ, তা তো বটেই। বাজার যখন খুব নড়াচড়া করে, তখন হাত নিষ্পিস করে কিছু করার জন্য। ঠিক। ভাবুন তো, ১৯৭০-এর দশকে কি হয়েছিল? মারাত্মক ইনফ্লেশন। সবাই ভয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছে। কিন্তু মাঙ্গার আর বাফেট, তারা কিন্তু ভালো ব্যবসা খুঁজে কিনে ধরে রেখেছিলেন, স্থির ছিলেন। এই যে টিকে থাকার ক্ষমতা, এটাই তাহলে মূল। এটাই স্টেইং পাওয়ার। প্যাসিভ ইনকাম আসে এখান থেকে, সুরকে কেনাবেচা করে বাজারকে টাইম করার চেষ্টা থেকে নয়। অনেক কিছুর মালিক হওয়ার চেয়ে অল্প কিছু কিন্তু সঠিক জিনিসের মালিক হয়ে লম্বা সময় ধরে রাখা, এটাই অনেক ভালো। আর সবচেয়ে বড় কথা, বোকামিগুলো এড়িয়ে চলা, যেগুলো আপনার কম্পাউন্ডিং নষ্ট করে দেবে। এই যে সহজ কৌশলের কথা বললেন মাঙ্গারের, ওটা একটু ভেঙে বললে কি দাঁড়ায়? খুব সাধারণ আসলে। ১ নম্বর, যা আয় করেন তার চেয়ে কম খরচ করুন, টাকা জমান। ঠিক। ২ নম্বর, জমানো টাকা দিয়ে রেগুলারলি ভালো কোম্পানির শেয়ার কিনুন, যারা ডিভিডেন্ড দেয় তাদের হলে আরও ভালো। আচ্ছা। ৩, যা ডিভিডেন্ড পাবেন সব আবার ইনভেস্ট করুন, ওই শেয়ারেই হোক বা অন্য ভালো শেয়ারে। রিইনভেস্টমেন্ট। হ্যাঁ, এটা চালিয়ে যান।
যতক্ষণ না আপনার ইনভেস্টমেন্টটা একটা বরফের গোলার মতো নিজে নিজেই গড়াতে শুরু করে, বড় হতে থাকে। স্নোবল এফেক্ট। ঠিক। আর 4 নম্বর, আর এটাই সবচেয়ে কঠিন, খুব দরকার না পড়লে এই স্নোবলটাকে থামাবেন না, মানে কম্পাউন্ডিংয়ে বাধা দেবেন না। মাঙ্গার তো আইনস্টাইনের ওই কথাটা খুব বলতেন, তাই না? চক্রবৃদ্ধি সুদ নিয়ে। হ্যাঁ, যে চক্রবৃদ্ধি সুদ হল পৃথিবীর অষ্টম আশ্চর্য বলতেন। আইনস্টাইন মোটেই মজা করছিলেন না। কিন্তু কৌশলটা যদি এতই সোজা, তাহলে বেশিরভাগ লোক পারে না কেন? সমস্যাটা কোথায়? সমস্যাটা কৌশলে না, সমস্যা আমাদের মাথায়, আমাদের আচরণে। আচরণে। হ্যাঁ, মানুষ তো একঘেয়েমি পছন্দ করে না। ঠিক। দ্রুত রেজাল্ট চায়, উত্তেজনা চায়, আর বিনিয়োগে উত্তেজনা খুঁজতে গেলেই বিপদ। মানে ওই চকচকে নতুন জিনিসের পেছনে ছোটা। একদম। .com বাবল ছিল, এখন ক্রিপ্টো আছে, মিম স্টক, কত কি। বেশিরভাগই তো বুদবুদ, ফেটে যায়, আর যারা শেষে ঢোকে তাদের প্যাসিভ ইনকামের স্বপ্নও শেষ। মাঙ্গার এটাকে কি বলতেন, এই আচরণগত সমস্যাটাকে? তিনি বলতেন বিহেভিয়ারাল আলফা, মানে আপনার আচরণ যদি ঠিক থাকে তাহলে সেটাই আপনার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, বুদ্ধির চেয়েও বড়। বাহ। তার একটা বিখ্যাত কথা আছে না, শেয়ার বাজার হল অধৈর্যদের থেকে ধৈর্যশীলদের কাছে টাকা পাঠানোর একটা যন্ত্র। হ্যাঁ, শুনেছি। তার মানে আসল জিনিসটা জ্ঞান নয়, সংযম। ঠিক। এটাকে আপনি বোর্ডম প্রিমিয়াম বলতে পারেন। বোর্ডম প্রিমিয়াম। হ্যাঁ, মানে ওই আপাতদৃষ্টিতে বোরিং, কিন্তু সঠিক কাজটা লম্বা সময় ধরে করে যাওয়ার জন্য যে অতিরিক্ত রিটার্নটা আপনি পাচ্ছেন। তার মানে মাঙ্গারের মতে আমাদের বিনিয়োগের সবচেয়ে বড় শত্রু বাজার বা অর্থনীতি নয়, আমরা নিজেরাই। আপনি একদম ঠিক ধরেছেন। মাঙ্গার খুব জোর দিয়ে বলতেন আপনার পোর্টফোলিওর সবচেয়ে বড় শত্রু আপনি নিজে, আপনার বারবার হস্তক্ষেপ করা। মানে স্থির থাকতে না পারা। হ্যাঁ, মানুষ তো স্থির থাকতে পারে না, খালি পোর্টফোলিও দেখে। একটু লাভ হলেই বেচে দেয়, প্রফিট টেকিং। অথবা লস দেখলেই ভয় পেয়ে বিক্রি করে দেয়, প্যানিক সেলিং। আবার দাম বাড়লে ভাবে আমি বাদ পড়ে গেলাম, তখন কেনে, ফোমো যাকে বলে। এই যে খালি নাড়াচাড়া করা, কেনা বেচা, মাঙ্গার এটাকে বলতেন উইপোকার মতো, বা সাবান বেশি ঘাটলে যেমন ক্ষয় হয়ে যায় তেমন। খুবই সত্যি কথা। পোর্টফোলিও তো অনেকেই রোজ দেখে। আর এটাই তো অস্থিরতা। তাহলে বাঁচার উপায় কি? শুধু বুদ্ধি দিয়ে কি এটা আটকানো যায়? বুদ্ধি লাগে, কিন্তু তার চেয়েও বেশি লাগে টেম্পারামেন্ট, মানে মানসিক স্থিরতা, সঠিক মেজাজ। মেজাজ? হ্যাঁ, মাঙ্গার বলতেন বাজার নিজের সম্পদ নষ্ট করে না, মানুষের আচরণ করে। মারাত্মক কথা। কিছু স্টাডি আছে মজার, দেখা গেছে সবচেয়ে ভালো পারফর্ম করা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টগুলো কাদের? হয় মালিক মারা গেছেন, নয়তো অ্যাকাউন্টের কথা ভুলেই গেছেন। কি বলছেন? তার মানে কম ঘাটাঘাটি করাই ভালো। এটাই তো প্রমাণ করে যে আচরণ কতটা গুরুত্বপূর্ণ। আসল কাজটা কিন্তু টেকনিক্যাল না, মেন্টাল। মানে শান্ত থাকা, যুক্তি দিয়ে ভাবা, ভিড়ের বিপরীতে যাওয়া, স্বাধীনভাবে চিন্তা করা, ৯৯ বার না বলতে পারা একটা হ্যাঁ বলার জন্য। আমরা ফোন কেনার আগে যতটা ভাবি, ইনভেস্ট করার আগে ততটা ভাবি না অনেক সময়। ঠিক। মাঙ্গারের কথা খুব পরিষ্কার ছিল, ইনভেস্টমেন্ট জাজমেন্টকে পুরস্কার দেয়, অ্যাক্টিভিটিকে নয়। আচ্ছা, মাঙ্গার তো ডিভিডেন্ডের উপর খুব জোর দিতেন, তাই না? কেন এত গুরুত্ব দিতেন তিনি? নয় না, তার কাছে ডিভিডেন্ড ছিল একটা আসল লাভজনক ব্যবসার লাভের অংশ, যেটা মালিকদের দেওয়া হচ্ছে। ও আচ্ছা। তিনি মনে করতেন এটাই প্যাসিভ ইনকামের সবচেয়ে খাঁটি রূপ, সত্যিকারের টাকা যা আপনার অ্যাকাউন্টে আসছে। কারণ কোম্পানিটা আপনার হয়ে কাজ করছে। একদম। কোম্পানি লাভ করছে, আর সেই লাভের ভাগ আপনি পাচ্ছেন নিয়মিত। আর যদি ডিভিডেন্ড বাড়ে সময়ের সাথে, তার মানে তো ব্যবসাটাও বাড়ছে। কিন্তু অনেক কোম্পানি তো খুব হাই ডিভিডেন্ড ইল্ড দেয়, মানে বেশি হারে ডিভিডেন্ড। ওগুলো কি ভালো? মাঙ্গার কিন্তু এ ব্যাপারে সাবধান করতেন। তাই কেন? কারণ অস্বাভাবিক হাই ইল্ড অনেক সময় ঝুঁকির ইঙ্গিত দেয়। হয়তো কোম্পানিটা লাভের প্রায় সবই দিয়ে দিচ্ছে, নিজের ব্যবসায় আর ইনভেস্ট করতে পারছে না। আচ্ছা, অথবা হয়তো ওই ডিভিডেন্ডটা লম্বা সময় ধরে দিতে পারবে না। ঠিক। মাঙ্গার জোর দিতেন ডিভিডেন্ড বৃদ্ধির উপর, ধারাবাহিকতা আর নির্ভরযোগ্যতার উপর। বৃদ্ধির ওপর? হ্যাঁ, একটা ভালো ডিভিডেন্ড কোম্পানি অনেকটা ফলের বাগানের মতো। আপনি তো ফল পাওয়ার জন্য বাগানটার যত্ন নেন, তাই না? হ্যাঁ। হঠাৎ করে গাছ কেটে জ্বালানি বানিয়ে ফেলেন না। কোকাকোলা দেখুন, কত দশক ধরে ডিভিডেন্ড বাড়িয়েই চলেছে। এদেরকেই তো ডিভিডেন্ড অ্যারিস্টোক্র্যাটস বলে। হ্যাঁ,
যারা অন্তত ২৫ বছর ধরে টানা ডিভিডেন্ড বাড়িয়েছে। এটা একটা ভালো স্টেবল ব্যবসার লক্ষণ। এই ধরনের কোম্পানিতে বা ইন্ডেক্স ফান্ডে থাকলে মন্দার সময়েও সুবিধা হয়। কিছুটা তো বটেই, আয়টা ধরে রাখতে সাহায্য করে। তার মানে প্যাসিভ ইনকামের পথে একবার সাফল্য পেলেও কাজ শেষ নয়, আসল চ্যালেঞ্জ কি ওটা ধরে রাখা। একদম। মাঙ্গার বলতেন, ধনী হওয়ার চেয়ে ধনী থাকা অনেক কঠিন। কেন? কারণ সাফল্যের সাথে আসে অতিরিক্ত আত্মবিশ্বাস, অহংকার। ভাবে যে আমিই সব বুঝি। হ্যাঁ, ভাবে আমি বাজারকে হারিয়ে দেব। তখন ওই পুরনো বোরিং কিন্তু কাজের কৌশলটা ছেড়ে দেয়। নতুন কিছু চেষ্টা করে, বেশি ঝুঁকি নেয়। আর সেখানেই বিপদ। নিজের সাফল্যই তখন ব্যর্থতার কারণ হয়ে যায়। তাহলে ধনী থাকার কৌশলটা কি ওই সাফল্য ধরে রাখার? মাঙ্গার আর বাফেটের নিয়মটা এখানেও একই। খুব সহজ। কি সেটা? কম্পাউন্ডিংয়ের প্রথম নিয়ম, কোনো দরকার ছাড়া এতে বাধা দিও না। আবার সেই কিছু না করা। অপ্রয়োজনে কিছু না করা। ধনী হওয়াটা হয়তো ভাগ্যের জোরেও হতে পারে, কিন্তু ধনী থাকাটা প্রায় পুরোটাই ডিসিপ্লিনের ব্যাপার। প্যাসিভ ইনকাম তাহলে শুধু টাকা নয়, একটা মানসিকতা। ঠিক তাই। এটা হলো হস্তক্ষেপ এড়িয়ে চলা, বাজারের হইচই থেকে দূরে থাকা আর যথেষ্ট এই বোধটা থাকা। মানে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা। হ্যাঁ, মাঙ্গারের মতে লম্বা সময়ে সম্পদ তৈরি হয় চালাকি দিয়ে নয়, বরং মারাত্মক ভুলগুলো এড়িয়ে, একঘেয়েমি সহ্য করে আর স্থির থেকে। সাফল্য পাওয়ার পরেও ওই একই বোরিং পথে চলাটাই আসল পরীক্ষা। একদম। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, মাঙ্গারের মতে আসল প্যাসিভ ইনকাম মানে রাতারাতি কিছু নয়, সহজে কিছু নয়। এটা আসে ভালো অ্যাসেটের মালিকানা থেকে, লম্বা সময় ধরে। হ্যাঁ, এর জন্য পুঁজি লাগে, ধৈর্য লাগে, ডিসিপ্লিন লাগে। রিইনভেস্ট করতে হয়। আর সবচেয়ে জরুরি, নিজের আবেগ, ভয়, লোভ এগুলোকে কন্ট্রোল করা। বারবার হস্তক্ষেপ করার ইচ্ছেটা দমন করা। পথটা হয়তো আকর্ষণীয় নয়, একটু একঘেয়ে। কিন্তু এটাই কাজের, পরীক্ষিত। তাহলে মূল ধাপগুলো কি কি আরেকবার যদি বলেন? ১. আয়ের চেয়ে কম খরচ। ২. নিয়মিত ভালো অ্যাসেটে যেমন ডিভিডেন্ড দেওয়া শেয়ার বা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা। ৩. সব আয় রিইনভেস্ট করা। ৪. ধৈর্য ধরে অপেক্ষা করা অনেক বছর। ৫. আর বাইরের গোলমাল আর ভেতরের আবেগকে পাত্তা না দেওয়া। এটা তো সাধারণ জ্ঞান মনে হচ্ছে। মাঙ্গার বলতেন, ফিন্যান্সে সাধারণ জ্ঞান জিনিসটাই খুব অসাধারণ, দুর্লভ। আজকের আলোচনা থেকে একটা শেষ প্রশ্ন আসছে মাথায়। বলুন। মাঙ্গার যদি ঠিক হন যে আসল যুদ্ধটা বাইরের গোলমাল আর ভেতরের আবেগের সাথে, তাহলে আজকের দিনে যেখানে তথ্যের বিস্ফোরণ ঘটছে, প্রতি মুহূর্তে নতুন গোলমাল, সেখানে আমাদের সবচেয়ে বড় বাধা কোনটা হতে পারে? কোনো গোলমাল বা আবেগ আমাদের অজান্তেই মাঙ্গারের পথ থেকে সরিয়ে দিচ্ছে? এটা কিন্তু ভাবার মতো প্রশ্ন। সত্যি, ভাবার মতো। উত্তরটা হয়তো একেকজনের জন্য একই রকম হবে।